1971 সালের 25 মার্চ নিরপরাধ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে ইতিহাসের কলঙ্কজনকভাবে হত্যাযজ্ঞের পর বাংলাদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এরপর 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। সেই স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পেতে এর পরেও বারবার রাজপথে রক্ত ঝরাতে হয়েছে এদেশের ছাত্র জনতাকে। সবশেষ 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 1,500 মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ পুনরায় স্বৈরাচার মুক্ত হয়। এরপর থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। যদিও বসে নেই পরাজিত শক্তিও, ঐক্যে ফাটল ধরাতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত তারা। প্রধান উপদেষ্টার ভাষায় সীমাহীন অর্থ খরচ করে দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়াচ্ছে পতিত সরকারের সহযোগীরা, যাদের মূল লক্ষ্য অভ্যুত্থানকে ব্যর্থ করা। সব মিলিয়ে স্বাধীনতার 54 বছরে দাঁড়িয়েও দেশে চলছে যুদ্ধাবস্থা। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি 25-এ-25। আর এই কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের সকলকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি মাহমুদ রাকিব। আশরাফ ভাই, আপনাকে দেখে শুরু করতে চাই। আজকে সেই গণহত্যার রাত বাংলাদেশের জন্য একটি খুবই অভিশপ্ত রাত, 25শে মার্চ কাল রাত। একটু জানতে চাই, 25শে মার্চের কাল রাতের সঙ্গে আমরা যদি 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে হেলিকপ্টার দিয়ে গুলি করে বাচ্চাদের মারা হয়েছে কিংবা রাতেও বিভিন্ন জায়গায় গণহত্যা চালানো হয়েছে, মানে কোথাও কি রিলেট করা উচিত হবে বা করছেন কিনা আপনারা? প্রথমত আমি বলি যে দুটি আলাদা বিষয়। এবং আপনি যদি 71 সালের 25শে মার্চের দিকে তাকান, ঠিক যেভাবে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের উপরে তাদের আক্রমণ শুরু করে, মানুষ হত্যা করে, নির্বিচারে মানুষকে হত্যা করে, গণহত্যা করে, এবং যেটি এই যুদ্ধে আমাদেরকে জড়িয়ে যেতে বাধ্য করে। এবং আপনি জানেন যে তার ভেতর দিয়েই কিন্তু আমরা স্বাধিকারের চেতনাকে 9 মাসের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি বা বিজয় অর্জন করি। ওইটি আমার কাছে মনে হয়েছে যে গণহত্যার একটি বিশ্বের কাছে একটি বড় উদাহরণ, যে একই দেশের সেনাবাহিনী তার জনগণের উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এবং রাজনৈতিক আন্দোলন বা স্বাধিকারের দাবিকে কিভাবে সামরিক কায়দায় আপনার শেষ করে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এবং এটি একটি আলাদা উদাহরণ। 24 সালে আমরা যখন 15 বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন এবং আমাদের গণতন্ত্র হরণ করার পরে এই যে জুলাই অভ্যুত্থানকে আমরা যে অবস্থায় দেখতে পেলাম, আমি নিশ্চিত জানি যে অনেকেই 71 সালের সাথে তুলনা করেছেন, এবং তুলনার কিন্তু অনেকগুলো জায়গাও আছে। যেমন একইভাবে কিন্তু দেশের সরকার তার জনগণের উপরে আক্রমণ করেছে 24 সালে, এবং শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকারের এই প্রবণতাটা কিন্তু অনেকটা ঔপনিবেশিক সরকারগুলোর বা আমাদের যে পরাধীন আমলের যে সরকারগুলোর চরিত্র তার সাথে মিলে যায়। তার মানে হচ্ছে যে সরকারটি জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যে তার জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটি দমন করতে গিয়ে আপনি যে হেলিকপ্টারের কথা বললেন, আমরা দেখেছি সবগুলো বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রায় 2000 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে 15-20 দিনের ব্যবধানে। এবং কোনো দেশের সরকার তার নাগরিকদেরকে তার অধিকারের দাবিকে এইভাবে দমন করতে চেষ্টা করতে পারে, এই জায়গাটিতে আমরা তখন 71-এর বারবার বলেছি। কারণ জনগণের সমর্থিত কোনো সরকারের চরিত্র কিন্তু এরকম হতে পারে না। এবং পরবর্তীতে আপনি যেটি দেখেছেন, 71 সালে যে চূড়ান্ত পরিণতি ঘটেছে, যে মানুষের জয় হয়েছে, আমরা একটি ভূখণ্ড পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, ঠিক একইভাবে কিন্তু 24-এ মানুষের জয় হয়েছে। আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এবং আমি আজকে নিশ্চিত জানি আমাদের আরও সাম্প্রতিক অনেক বিষয় সামনে চলে এসছে, কিন্তু আমি কিন্তু 24 সালের জুলাই মাস বা অগাস্ট মাসকে আলাদা করে বিবেচনা করতে চাই, তার গুরুত্বটি আলাদা করে ভাবতে চাই, পরবর্তীতে অনেক ঘটনার সাথে তাকে মেলাতেও চাই না। জি, একদমই। আমরাও রিপন ভাই, একটু জানতে চাই, আশরাফ ভাই যে বিষয়টি বলছিলেন, যে যেভাবে নতুন করে একটি এই 24-এর যে জুলাই গণঅভ্যুত্থান, সেখানে আমাদের
বাংলাদেশকে নতুন করে আবার এসেছে, অনেকেই বলছেন নতুন বন্দোবস্ত। তো এই যে নতুন করে আসলেন, আপনারাও সেখানে খুব প্রত্যক্ষ হয়ে মাঠে ছিলেন, আপনাদের দল অনেক ভূমিকা পালন করেছে 24-এর গণঅভ্যুত্থানে। কিন্তু সেখান থেকে আজকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, আমি যদি কোরআন কোট পড়ি, তিনি বলেছেন সব সময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। তিনি একটি লাইন বলেছেন, দেশের সামগ্রিক বিষয় নিয়ে তিনি বলেছেন। তিনি এরপরে গিয়ে বলেছেন যে গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। তিনি গুজবের কথা বলতে গিয়ে এই কথাগুলো বলেছেন। এবং তিনি সর্বশেষ আরেকটি কথা বলেছেন যে এই গুজবের পিছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এবং এদের মূল লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করা, ঐক্যের মধ্যে ফাটল ধরানো। এখনও ঐক্য নিয়ে কথা বলতে হচ্ছে কেন? এটি ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আপনার প্রসঙ্গটাই তুলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং যুদ্ধ এবং বিজয় এর সাথে আসলে 24-এর কোনো মিল নেই। এটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত। ওটা ছিল একটা ভূখণ্ড পাওয়ার লড়াই, একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাওয়ার লড়াই। একটা রাষ্ট্র আমরা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণটা ছিল না। জি। সুতরাং রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের যেটা লড়াই, এই লড়াইটা তো চলমান। কখনো কখনো মুখ থুবড়ে পড়েছে, কখনো কখনো আপনার ফ্যাসিবাদে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে এটা একেবারেই বিপর্যয় দিকে চলে গিয়েছিল। আবার কি বলে মানুষ আবার রুখে দাঁড়িয়েছে, সংঘবদ্ধ হয়েছে। এটা হয় পৃথিবীর বিভিন্ন ফ্যাসিবাদী ব্যবস্থায় যে সমস্ত রাষ্ট্র ছিল, এরকম বহু দেশ আছে দশকের পর দশক পর্যন্ত আপনার ফ্যাসিস্ট রেজিম তারা কন্টিনিউ করেছে। এটা একেবারেই ঠিক না যে 2 বছর 4 বছর 5 বছর লড়াইয়ের মধ্য দিয়েই যে আপনার একটা ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল হয়ে যায় তা না। ফ্যাসিবাদ তো একটা সিস্টেম, একটা কনসেপ্ট, একটা আকাঙ্ক্ষা, অর্থাৎ নেগেটিভ অর্থে আকাঙ্ক্ষা, ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা, যেন তেনভাবে থাকতেই হবে, মেরে হোক কেটে হোক যেভাবে হোক। তো এই অ্যাটিচিউডটা তো আপনি রাতারাতি বদলে ফেলতে পারবেন না। ইয়েস, সেই অ্যাটিচিউডটা বদলে ফেলার জন্য মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, যেভাবে সর্বাত্মক প্রতিরোধের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটেছে এবং পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে শাসক গোষ্ঠীর, এটা তো একটা বিরল ঘটনা। 200-400-500 প্রায় নিকট 700-800 বছরের মধ্যেও যদি আপনি এই ধরনের ইতিহাস পাবেন না, যে একেবারেই হেড অফ দ্য গভর্নমেন্ট থেকে শুরু করে এবং তার অনুগত চাপরাশি পর্যন্ত সবাই পালিয়ে গেছে। প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে, পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে, কে না জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পালিয়ে যাওয়ার পরে ঐক্যটা কেন থাকছে না? আসছি ঐক্যটা তো আপনার দেখবেন, যারা আমরা লড়াই করেছি আমাদের প্রত্যেকের লড়াইয়ের জায়গাটার লক্ষ্যটা ছিল এক। তখন একটি জায়গা ছিল নিঃসন্দেহে, তখন এখনো ওই যে প্রধান উপদেষ্টা যেটা বলছেন, এটা যুদ্ধ অবস্থার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয়কে কনসলিডেট করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর না ঘটবে, জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণ বোধ করবে যে ইয়েস আমি রাষ্ট্রের মালিক, আমি সরকার বানাতে পারি, সরকার নামাতে পারি, আমাকে কেন জীবন দিয়ে রাজপথে ব্যাপক উত্তাল সংগ্রামের মধ্যে দিয়ে একটা সরকারকে নামাতে হবে কেন? যদি আমরা খুব যেই যুক্তরাজ্যের কথা, আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, এই যে দেশটার গত কয়েক বছরে একটা টার্মে, এটা তো নতুন গভর্নমেন্ট আসলো সেটা আলাদা, একটা টার্মে অলমোস্ট 3 থেকে 4 জন প্রধানমন্ত্রী বদল হয়েছে। সেটা আপনার বরিস জনসন থেকে শুরু করে, ঋষি সুনাক থেকে শুরু করে, লিজ ট্রুস থেকে শুরু করে, প্রায় 3 জনের নাম তো আমার এই মুহূর্তে মনে আসছে। আপনি কি সেখানে দেখেছেন কোনো রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে? সেখানে কি আপনার বিরোধী পক্ষকে কি কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে? না, ঘটেনি। সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, ডেমোক্রেটিক নর্মস এবং ডেমোক্রেটিক প্র্যাকটিসের প্রতি আপনার পার্টিসিপেটরি পার্টিজ অর্থাৎ গভর্নমেন্ট অর অপোজিশন সবাই খুব রেসপেক্টফুল ছিল। ফলে সেখানে কিন্তু এইভাবে সরকারের পরিবর্তন হয়। এই দেশেও হতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি আমরা তো সেটা প্র্যাকটিস করিনি। সেটা আমরা দেখেন আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে তো আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। দেশটার নামই তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইংরেজিতে আরও চমৎকার, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই রিপাবলিকটার মালিক হচ্ছে পিপল। তো সেটা কি ছিল? আপনি দেখবেন 75 সালের আগে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল। এটার জন্য শেখ মুজিবুর রহমান ওয়াজ নট ম্যান্ডেটেড যে একদলীয় শাসন ব্যবস্থা তিনি করবেন, বিনা নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন, যেন তিনি প্রেসিডেন্ট নির্বাচন। এখন আমরা যদি আসছি ওগুলোর রেফারেন্স না টানলে গণ্য হইবেন বলিয়া যে বিষয়গুলো ছিল, তো এই বিষয়টা না হলে তো বাংলাদেশও ব্রিটেনের মতোই পরিবর্তন হতে পারতো।
75 সালে 15ই আগস্টের ঘটনা ঘটার কোনো প্রয়োজনও ছিল না, কেউ ঘটাতে হয়তো চাইতো না। এটা অত্যন্ত নিঃসন্দেহে মানে আপনার অত্যন্ত মর্মন্তুদ ঘটনা, দুঃখজনক বিয়োগান্তক ঘটনা, কিন্তু আনফর্চুনেটলি উই হ্যাড টু উইটনেস দোজ ইনসিডেন্টসেস, যেগুলো তো আমাদের দেখতে হয়েছে, তাই না? তো এখন কথা হচ্ছে কি, আমরা ওই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস খুব রাইটলি উনি বলেছেন যে আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে, নিঃসন্দেহে গুজব চলছে, নিঃসন্দেহে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পার্টিকুলার আমাদের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে একটা মুখোমুখি অবস্থা, মানে যেন তাকে ভিলেন বানানোর একটা চেষ্টা হচ্ছিল। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট এবং আনএক্সপেক্টেড টু। কারণ ওই যে আপনি কম্পেয়ার করছিলেন মুক্তিযুদ্ধ এবং মানে 24-এর গণঅভ্যুত্থানকে, ওই মুক্তিযুদ্ধে তো শাসক গোষ্ঠীর সেনাবাহিনী জনগণের বুকে মানে মানে বন্দুক তুলেছিল, সেটা বলেছে আশরাফ ভাই, কিন্তু clearly কিন্তু বলেছে। এই বাংলাদেশের 24-এর সেনাবাহিনী তো সেটা করেনি, বরং আমাদের সেনাবাহিনী তাদের ফরমেশন কমান্ডার আদার অফিসারদের তারা যখন দরবার করলেন, সেখানে কোরআনের আয়াত উল্লেখ করে একজন বললেন যে তোমরা মানে মানে বেআইনি শাসক অথবা নিপীড়কের মানে কি আয়াতটার জন্য এরকম একটা কিছু, যে নিপীড়কের পক্ষাবলম্বন মুসলিমের পক্ষে থাকার যে কথাটা কোরআনের আয়াত সাইট করে যখন বললেন, তখন সেনাবাহিনীর প্রধান কি বললেন? আমিন। তার মানে উনি বিশ্বাস করলেন। এবং আমরা এটা তো 5 তারিখে না, এমন না যে একেবারে বিজয় হয়ে যাচ্ছে হঠাৎ করে সেনাবাহিনী পক্ষ নিয়ে, তাও তো না। এটা তো বেসিক্যালি এটা তো ইট ওয়াজ সিন 3 তারিখ থেকে তো খুবই স্পষ্ট হয়ে গেল, সেনাবাহিনীর ভূমিকা 3 তারিখ স্পষ্ট হয়ে গেল, যখন তারা বললেন আমরা জনগণের বিপক্ষে যাব না। সুতরাং প্রেক্ষাপটটা ওই 71, প্রেক্ষাপটটা আপনার 24 এক না। এখন বর্তমান সেনাবাহিনী প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। আমি আবার আসবো মাসুদ ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, মূলত আমরা জানতে চাচ্ছিলাম রিপন ভাইয়ের কাছে, আমরা যদি ওই বিষয়টাতে যাই, রিপন ভাই যদি অনেক কিছু বলেছেন, আর সেখানে আমরা জানতে চাচ্ছিলাম যে রিপন ভাই একটি কথা বলেছেন যে রাষ্ট্রের যে জনগণকে উন করা, যে রাষ্ট্র জনগণের রাষ্ট্র, সেটি উন করলে হয়তো আরও সহজ হবে তার ভাষায়। এখন যে রাষ্ট্রীয় যারা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার, মানে এটি কি জনগণের সরকার কিনা, বা কি রিপন ভাই বলেছেন যে সেটি উন করছে কিনা? নিশ্চয়ই করে। ধন্যবাদ প্রাজ্ঞ উপস্থাপক এবং আমার সম্মানিত সহ আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আশরাফ কায়সার ভাই, যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন দেশে বিদেশে আমাদের সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ। আসলে 2024-এর এই পরবর্তী ঘটনা এবং আজকের যে 25 তারিখ, আগামীকাল আমাদের স্বাধীনতা বিজয় দিবস, আমি শহীদদেরকে স্মরণ করছি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ সম্মান মর্যাদা কামনা করছি, এবং আহত পঙ্গুত্ব বরণকারী যারা 71 এবং 24-এ যারা আমাদের, তাদের সুস্থতা কামনা করছি। আজকে দেখেন 71 এবং 24-এর এই দুটো বিষয় কিন্তু আমরা যেভাবে বিশ্লেষণ করি যে দুটো একই সারিতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আবার এটা ঠিক যে দুটো ঘটনার পরম্পরা যদি আমরা দেখি, তাহলে কিন্তু অধিকার আদায়ের আন্দোলনই আমাদের বলতে হবে। আমরা বারবার কিন্তু বলেছি, এদেশের মানুষ বলে, জনগণ বলে যে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি? আমরা কি কথা বলার স্বাধীনতা পেয়েছিলাম? যখন যে সরকার এসছে, এই সরকার কি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়ে জনগণকে এই রাষ্ট্রের মালিক বানাতে পেরেছে 53 বছরে? এই 54 বছরে এসে কি আমরা এটা বলতে পারছি জনগণ রাষ্ট্রের মালিক হয়েছে? জনগণ রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কি সেবকের ভূমিকা নিতে পেরেছে? এখন তো এসে আমাদের কথা উঠেছে যে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করেন, আপনাদের এই সেবা আমাদের দরকার নেই, এই সেবা আমাদের প্রয়োজন নেই। যে সেবা আমাদেরকে ছেলেদেরকে বারবার হত্যার দিকে ঠেলে দেয়, যে সেবা আমাদেরকে আবার দখলদারিত্বের দিকে নিয়ে যায়, যেই সেবা আমাদেরকে আবার চাঁদাবাজির দিকে ফিরিয়ে দেয়, যেই সেবা আমাদেরকে আবার সন্ত্রাস খুনের দিকে নিয়ে যায়। দেখেন ওই সময়েও শহীদ পরিবারগুলোর উপরে পরবর্তীতে নির্যাতন হয়েছে। আমরা তো এখনও দেখছি 2024-এ শহীদ হয়েছে, তার পরিবারের মেয়েকে লাঞ্ছিত করা হচ্ছে, তার শিলতানি হচ্ছে। আমরা তো এটা সবাই মিলিতে এটা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারছি না। তো আপনি যে ঐক্যের কথা বলেছেন, ঐক্য কোথা থেকে আসবে? ঐক্য তো আমাদের এই 2024-এ যখন আমরা রাজপথে কাজ করেছি, আমি এটা বলতে চাই এই কারণে যে এই জিনিসগুলো পরিষ্কার হওয়া উচিত। তখন তো আমরা কেউ কাউকে জিজ্ঞেস করিনি আপনি জামাত করেন, আপনি পক্ষে, আপনি বিপক্ষে, আপনি 71-এর সাথে ছিলেন না বিপক্ষে ছিলেন, এই কথা কিন্তু আমরা কেউ জানতে চাই না। আমরা শুধু জানতে চেয়েছি আপনি ফ্যাসিস্টের বিরুদ্ধে কিনা, আপনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কিনা। দিস ইজ এনাফ। সেখানে ছাত্র, জনতা, শ্রমিক সবাই গিয়ে মিলেছি। কিন্তু আমরা তো 6 মাস যেতে না যেতে এখন আমরা নিজেরাই আলোচনা, আমার মাঝে মধ্যে খুব আক্ষেপ হয় যে শেখ হাসিনার বিচার কি শেষ হয়ে গেছে? শেখ হাসিনার 15 বছরের তার নির্যাতন নিপীড়নের কথা কি বলা আমাদের শেষ হয়ে গেছে?
আমরা কি ওই জায়গা থেকে বের হয়ে আসছি যে এই কথাগুলো বাদ দিয়ে এখন আমাদের নিয়ে কথা বলা আমরা শুরু করে দিয়েছি? এতটা উন্নতির জায়গায় কি আমরা পৌঁছে গিয়েছি? শেখ হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করতে পেরেছি? আমরা আমাদের শহীদ পরিবারগুলোর আক্ষেপের জায়গাটাকে আমরা ধারণ করতে পেরেছি? আহত পঙ্গুত্ব বরণকারী, আমি আজকেও একটা প্রোগ্রাম থেকে আসলাম, এক কথায় তাদের বক্তব্য হলে যে ভাই আপনারা কি বলতেছেন আর কি করছেন এখন? তাই আমি বললাম যে কেন, কি হয়েছে? বলছে যে আপনারা তো রাজনীতিবিদরা তো 24 থেকে আপনারা টোটালি সরে এসে এখন ভাবটা এরকম যে এই দেশে 15 বছর বলে কিছু ছিল না, শেখ হাসিনা বলে কিছু ছিল না, বৈষম্য বলে কিছু ছিল না, যে সব যেন ঠিকঠাকই ছিল, এখন আপনারা আপনাদের মতো করে এখন একটা নির্বাচন করবেন, এরপরে কে ক্ষমতায় আসবেন সেটা নিয়ে আপনারা কথা বলা, এগুলো কিন্তু খুব ক্ষোভের কথা না, এটা বাস্তব চিত্র তো এটা। এবং আজকেও যদি আমরা পত্রিকাগুলো বা রাজনীতিবিদদের আমাদের কথাগুলি আপনি পর্যালোচনা করেন, এই কথার মধ্যে যত না 15 বছরের বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারছি, তার চেয়ে কিন্তু আমরা আমাদের কথাগুলো এখন তুলে ধরছি যে আমি এইটা করি নাই, উমুকে এটা করেছে, তারপরে পাকিস্তানের সহযোগী কে ছিলেন, তারপরে তো এই সাধারণ আবার নাগরিকদের থেকে কোশ্চেন উঠছে তাহলে ভারতের দালাল কে আছেন, তাদেরকেও আমাদেরকে রুখতে হবে। আমাদের এই প্রজন্মের কাছে কিন্তু এই বিভেদের কথা, আমরা যদি ঐক্যের কথা বলি, আমি বলি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যের কথা বলেন, কিন্তু আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ তো ঐক্যের বিপক্ষেই বলে। আমি তো বিপক্ষেই বলবো যে আমরা তো ঐক্যের বিপক্ষে কাজ করি, ঐক্যের বিপক্ষে কথা বলি। আমার বক্তব্য তো কেন্দ্রীয় নেতার সাথে আমার বক্তব্যের মিল নাই। আপনি একটা দলকে ধরেন, সেই দলের কেন্দ্রীয় নেতার বক্তব্য কি? তিনি বলেন জাতীয় সরকার, তিনি বলেন জাতীয় রূপরেখা নিয়ে আমরা কাজ করব। আবার ওই দলেরই একজন বলতেছেন যে আপনি তো এই ভূমিকা পালন করেছেন, আপনাকে নিয়ে তো আমাদের কাজ করা যাবে না, আপনার তো এই সমস্যা আছে। আবার আমরা এই কথাগুলো এমনভাবে বলছি যেন আসলে আমরাই আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছি। স্বাভাবিকভাবেই যেটা গুজবের কথা বলছেন, অর্থ বিনিয়োগের কথা বলছেন, এই সুযোগ তো কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে আমরাই তাদেরকে করে দিচ্ছি কিনা, এই পর্যালোচনা তো আমাদের করতে হবে এখন। যে আমরা যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলার পরিবর্তে, তাদের বিচারের কথা বলার পরিবর্তে সংস্কারের কোশ্চেন যখন আসে, আমরা কি বলি? সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, আমি যদি 5টা পয়েন্ট জানতে চাই, আমার কাছে জিজ্ঞেস করি, আমি আশরাফ ভাইকেও বা আসাদ ভাইকেও আমি জিজ্ঞেস করবো না, আমি আমাকেই জিজ্ঞেস করি যে 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে এমন কি সংস্কার হয়েছে যে সংস্কারের উপরে ভিত্তি করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা আমি এই সরকারের কাছে বা আমরা আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমরা করতে পারি, যেখানে একটা আইনজীবীদের মানে নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারতেছি না, সেখানে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হচ্ছে না, আইনজীবীদের মতো একটা সফিস্টিকেটেড প্ল্যাটফর্মে আইনজীবীদেরকে বলা হয়েছে যে আপনারা এখানে আসতে পারবে না, ভোট দেওয়ার দরকার নেই, এটা আমরা করে নেব। থানায় যদি বলা হয় যে গ্রেপ্তার করতে হলে আমাদেরকে জিজ্ঞেস করে করবেন, না হলে থানা ঘেরাও করা হবে। এই মানে কার্যক্রমগুলো তো জনগণের মনের মধ্যে সংশয়তা তৈরি করেছে যে আমরা ফ্যাসিস্টদেরকে, প্রতিষ্ঠিত ফ্যাসিস্টদেরকে সরাইয়া আর একটা ফ্যাসিস্ট মানে এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে ফেলতেছি কিনা, সেটার জন্য তো রাজনীতিবিদ হিসাবে আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি জামাত ইসলামী করে আমারও দায়বদ্ধতা আছে। কারণ এইটা মোকাবেলা করার জন্য তো আমাদের সমন্বিত উদ্যোগ দরকার হবে। শক্ত কথা তো আমাকে চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে হবে, এই আমি যদি বলি যে এখন নিরাপদ সড়কও চাই, আবার সাথে এটাও বলেন যে নিরাপদ চাঁদাবাজি করারও অধিকার চাই। এটা তো আমি মানে এটা তো কোনো এডিট করা বা এআই প্রযুক্তির ব্যাপার না, এটা দেখা যাচ্ছে এগুলো। এই জায়গাটা যখন তৈরি হয় তখন 71-এ আমরা যেমন স্বাধীনতা পতাকা মানচিত্র পাওয়ার পরে এই জাতিগতভাবে আমরা বারবার হেরেছি, আবার ঠিক 24-এ এসেও আমার কাছে ওই একই প্রেক্ষাপট মনে হয় যে আমরা আবার হাঁটতে বসেছি। আবার কেউ গুজব তো বড় কথা, প্র্যাকটিক্যালি কি দেখছে সেই জায়গাটা আমাদেরকে ধারণ করা উচিত বলে আমি মনে করি। একদমই। আশা ভাই, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য নিশ্চয়ই শুনছিলেন। আমার যেটা আপনার কাছে জানার বিষয়, এই প্রেক্ষাপটে এসে গতকাল নিশ্চয়ই আপনি রাতে দেখেছেন হাতিয়ায় একটি ঘটনা ঘটেছে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতার উপরে সেখানে স্থানীয় তিনি দাবি করেছেন বিএনপি নেতারা হামলা করেছে, আবার তারা বলছেন যে বহিষ্কৃত বিএনপি নেতা, এমন একটি কথা এসছে। এবং সেখানে আবার আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জামাতের লোকজনের সঙ্গে বিএনপিরও মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। যেটি বলা 24-এর পরবর্তী যে ঐক্যের কথা বলা হচ্ছিল, সেখান থেকে আমরা মানে এত তাড়াতাড়ি কেন সরে গেলাম, মানে কারণটা কি 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 এখানে স্বার্থ বিষয় রয়েছে, আমি সেটা তো জানবো আশা ভাই। তো দর্শক, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে, কথা বলছিলাম 25-এ-25 বিষয়ে। আমরা ছিলাম আশরাফ কায়সার আপনার কাছে। আশরাফ ভাই, আমি যদি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মানে এই যে আমরা হাতিয়ার বিষয়টি শুরুতে বলছিলাম, মানে সেই ঘটনাটি মানে ঘটনাটি কেন ঘটতে হবে? মানে যদি বলি হান্নান মাসুদ,
সে এত বড় কোনো কি সেখানকার কেউ যে তার কোনো প্রোগ্রাম বা তার কোনো কর্মসূচিতে কেউ বাধা দিতে হবে বা কি? দেখুন, আমরা গত জুলাই আগস্টে যা ভয় পেয়েছিলাম রাজনীতিবিদরা তাই করছেন। তারা তাদের দলীয় রাজনীতি করার চেষ্টা করছেন এবং তাদের রাজনীতির চরিত্র এতটুকুও বদলায়নি। এবং তাদের যে পুরনো চেহারাগুলো, আমরা কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়েছিলাম, মোহগ্রস্ত হয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনার বিদায়ে আমরা এক কাট্টা এবং ফ্যাসিজম চলে গেলে আমাদের জীবন উন্নত হবে এবং কিছুটা শান্তি হবে। আপাত দৃষ্টিতে কিছুটা হয়তো হয়েছে, কিন্তু যেটি বদলানোর দরকার ছিল সেটি হচ্ছে রাজনীতির চরিত্র, একদম সংস্কৃতিটা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কি? এখন এখানে কিন্তু শেখ হাসিনা তো একটা রাজনৈতিক সংস্কৃতির প্রতিভূ ছিলেন। সে ব্যক্তি বিদায় হয়েছে, অথবা তার সাঙ্গপাঙ্গরা বিদায় হয়েছেন, অথবা যারা খুন খারাপি করেছেন, গণহত্যা করেছেন, সেই যে মাসলম্যান, মাস্তান, টাকা পয়সা লুট করেছেন। আজকে প্রফেসর ইউনুস আবারও বলেছেন প্রায় $230 বিলিয়ন ওনারা চুরি করেছেন 15 বছরে, $35 বিলিয়ন। পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতির উদাহরণ কিন্তু এখন বাংলাদেশ। আপনি খেয়াল করে দেখেন, সিরিয়াতে যিনি প্রেসিডেন্ট ছিলেন আসাদ, তিনি কিন্তু কয়েক মিলিয়ন ডলার নিয়ে যেতে পেরেছেন। আর এদিকে শেখ হাসিনা কত টাকা নিয়ে গেছেন? 15 বছর ধরে অর্গানাইজড ক্রাইম করেছেন। এভরি ইয়ারে $16 বিলিয়ন। অর্থনৈতিক সেক্টর থেকে করেছেন, জনগণের পকেট থেকে করেছেন, স্টক মার্কেট থেকে করেছেন, এবং এই যে বড় বড় ব্যবসায়ীগুলো তারা বিদেশে টাকা পার্ক করে এসেছেন শুধুমাত্র আমাদের রেমিটেন্সের শ্রমিকরা ছাড়া। এখানে শতনিষ্ঠভাবে কেউ বিদেশি টাকা একটু জানতে চাই, আপনি বলছেন রাজনীতিবিদদের চেহারা বদলায়নি, নতুন যারা নতুন বন্দোবস্তের কথা বলছে এনসিপি, তাদের কি চেহারা নতুন দেখছেন? প্রথমত বলি যে নতুনদের কথা আর একটু পরে বলি। আগের যারা বাজারে শক্তি হিসাবে আছেন, যারা 15 বছরে নিষ্পেষিত হয়েছেন এবং যাদের উঠে দাঁড়াবার শক্তি ছিল না, বা কেননা আমি বারবার বলবো রাজনৈতিক দল কিন্তু একটি রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, কিন্তু একটা স্টেট যখন আপনার এগেনস্টে চলে যায়, স্টেটের অর্গানগুলো যখন ওই সরকারের অংশ হয়ে যায়, তখন কিন্তু পৃথিবীর বড় একটি রাজনৈতিক দলেরও ওই সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন করা কঠিন হয়, যেটি শেখ হাসিনা প্রতি 5 বছর পর পর কৌশলে বাংলাদেশকে ওরকম জায়গায় নিয়ে গেছেন। কিন্তু যেটি অবাক হয়ে আমি লক্ষ্য করলাম, জুলাই আগস্টের পরে রাজনীতির সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো একদম আগ্রহী হলেন না। তাদের দলীয় সংস্কারের কোনো ব্যাপার আসলো না। তাদের বরঞ্চ চরিত্রটা আমরা আরও বেশি প্রকাশিত হতে দেখলাম। যেহেতু শেখ হাসিনা চলে গেছেন, আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারা ভোটের অঙ্কে নিজেদেরকে দেখতে শুরু করলেন, তারা প্রভাব প্রতিপত্তি খাটাতে শুরু করলেন, কেউ প্রতিষ্ঠান দখল করতে শুরু করলেন, কেউ ইজারা দখল করতে শুরু করলেন, ঘাট মাঠ ইত্যাদি দখল করলেন, কেউ পদ পদবি নিলেন। এবং আমরা কিন্তু এই রাজনীতির সমীকরণগুলো বুঝি। বড় দুটি দল বাজারে যারা আছেন তাদের অবজেক্টিভ কি, তারা কোন জায়গায় যেতে চান, এটা আমরা তাদেরকে আমরা অতীতে দেখেছি, ক্ষমতায় দেখেছি, ক্ষমতার বাইরেও দেখেছি। তাদের চেহারা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এইবার যে নতুন রাজনৈতিক দল, যা জাতীয় নাগরিক পার্টি, এই যে বৈষম্য বিরোধীরা, তারা এখন বাজারে এসে ভাবছে যে আমরা এখন কোন দিকে যাব। সবাই কিন্তু জুলাই আগস্ট ভুলে গেছেন। জুলাই আগস্টে দেয়ালে যা লেখা ছিল তার 50% শেখ হাসিনার জন্য, বাকি 50% কিন্তু বিএনপি, জামাত এবং নতুন দলের জন্য ছিল। যে আমরা নতুন বন্দোবস্ত চাই, আমরা বিকল্প হতে চাই, এবং আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক। এই 3টি প্রশ্নে আপনি বাজারের 3টি দলকে এখন জিজ্ঞেস করেন, তাদের মুখ দেখাবার অবস্থায় তারা নাই। গত 7 মাসে কে কি করেছে মানুষ আবারও হিসাব রাখছে। কে বিভিন্ন গাড়ির উপরে উঠে ফ্লাইং কিস দিচ্ছে, বিভিন্ন জনকে আদর আপ্যায়ন করছে, কে প্রতিষ্ঠান দখল করছে, কে মনে করছে আমরাই সরকারে চলে এসেছি, এখন নির্বাচনটি প্রলম্বিত হলেই ভালো হয় আমাদের জন্য, কে তাড়াতাড়ি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিল যাতে খুব দ্রুত ক্ষমতায় চলে যাওয়া যায়। তার মানে হচ্ছে এদের কারোরই কিন্তু সংস্কারের প্রতি কোনো কমিটমেন্ট নাই। দেখুন, প্রফেসর ইউনুস সরকারকে এবং ছাত্রদেরকে দেখলে আমার প্রায়ই মনে হয় যে এই যে 2000 মানুষ মারা গেছেন, 30,000 ছেলে মেয়ে আহত হয়েছেন, এদের দায় আসলে কার? আপনি এই রাজনৈতিক দলগুলোর চেহারায়, আচরণে, কথায় এবং লোভের যে প্রবণতা আমরা দেখি, তার মধ্যে কোনো দায় টের পান? আমি কিন্তু পাই না। তারা কি চাচ্ছেন? গত 7 মাসে ধরেন সরকারটি অনেক ক্ষেত্রেই ব্যর্থ, অনেক ক্ষেত্রে তো সফল। রাজনৈতিক দলের একটি সংস্কারের নাম আপনি আমাকে বলেন যে এই দলটি এই সংস্কারটি করেছে। আমি মনে করতে পারছি না। পরিবারতন্ত্র থেকে তারা বেরোনোর চেষ্টা করেছে, করছেন না। তাদের দলের ভেতরে গণতন্ত্র নিয়ে তারা কথা বলেছেন। 99% রাজনৈতিক দলের কর্মীর রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নাই। তারা রাজনীতি নামে আমাদের ঘাড়ে যা চাপিয়ে দিয়েছেন সেটি অপরাজনীতি।
কাজেই তারা কি এটি স্বীকার করবেন? একদম। দেখুন, সুবিধা হচ্ছে অন্যের সমালোচনা করা। আপনি তাদেরকে আত্মসমালোচনা করার জন্য ডাকেন, তাদের চেহারা আরো কত উগ্র হতে পারে আপনি দেখতে পাবেন। রিপন ভাই, এই যে মানে আত্মসমালোচনা করার কি মানে আপনার সেই শক্তি বা সাহস আছে? কেন যেটি বললে এতক্ষণ আশরাফ কেন ভাই। কেন থাকবে না? না মানে কোনো কি সংস্কার হয়েছে? জুলাই আগে আওয়ামী লীগ যা যেমন আমি করেছে যেমন এখন সেটি হচ্ছে কিনা না, বাংলাদেশে? যেমন আপনাকে বলি, বাংলাদেশে রাজনীতিতে প্রথাগত রাজনীতির যে আপনার এটা যে ঠিক মতো চলছে না, এটার যে একটা পরিবর্তন দরকার। আমরা একটা সবসময় একটা কথা বলতাম কি, দেখেন না, পরিবর্তন দরকার, সেটা কিন্তু আশরাফ বলেছে। সেই পরিবর্তন করার ইচ্ছা কেন নাই রাজনীতি দলের মধ্যে? আসছি, কেন থাকবে না? যেমন ধরুন, বাংলাদেশে আমরা সবসময় একটা কথা বলি, সুশাসনের কথা বলি না, দেশে সুশাসন অভাব। তো সুশাসনটা কখন আসে? আমি একটা কথা প্রায় বলতাম, সেটা হচ্ছে যে সুশাসন আনার আগে দেশে একটা সুরাজনীতি দরকার। দেশে একটা সুরাজনীতি যখন আসবে তখন আপনার একটা সুসংসদ হবে। সেই সুরাজনীতি কে করবে? একটু আসেন না, একটু বলতে দেন ভাই, আমি বলছি। এটা প্রথম আপনার দরকার, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুড পলিটিক্স। একটা গুড পলিটিক্স, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন। তারপর ওই আপনি যেহেতু সংসদীয় ব্যবস্থা থাকবেন, আপনি তো চরমপন্থার লোক নন, তাহলে আপনাকে সংসদ সরকারের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আপনার একটা ভালো সুসংসদ লাগবে, একটা ভালো পার্লামেন্ট লাগবে। অর্থাৎ সেই ভালো পার্লামেন্ট বলতে আমি এই কারণে বলি যে দেখেন, আপনার ভালো পার্লামেন্টটা না হলে আপনি যদি 300 আসনের মধ্যে যদি অধিকাংশ গার্বেজ টাইপের লোকজন, নোংরা লোকজন, ময়লা লোকজন, দুর্নীতিগ্রস্ত চোর বাটপার দুর্বৃত্ত টাইপের লোকজন, ট্যাক্স ডজার, এই সমস্ত লোকজনগুলোকে যদি আপনি মনোনয়ন দেন, বলতে এলাকায় টাকা আছে পাস করবে, তো দিলেন, দেওয়ার পরে কি আলটিমেটলি এরাই মেজরিটি হয়ে যাবে পার্লামেন্টে। এখন আপনাকে তো গভর্নমেন্ট ফর্ম করতে হবে, মানে যেটা বললাম, এখন আসতে হবে সুসরকার। তো সুসরকার গঠন করতে হলে আপনি 30 জন বানান বা 40 জন বানান, আউট অফ যে পার্লামেন্টের মেম্বার আছে তাদের থেকে তো আপনাকে বানাতে হবে। অধিকাংশ যদি বাজে লোকজন থাকে, তাহলে আপনি দেখা গেল হয় 30-40 জন বেছে হয়তো বানাতে পারবেন, কিন্তু আপনার যে পার্লামেন্টারি কমিটিজ, মানে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে পার্লামেন্টারি কমিটিজ। এটা বিলেতে বলেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন, অলওয়েজ পার্লামেন্টারি কমিটিজ, আমেরিকায় বলে কংগ্রেশনাল কমিটিজ, সিনেটের কমিটিজ, তারা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করে। তাহলে আপনার ওই যে বদি বা আপনার কি বলে জয়নাল হাজারি বা এখানে হাজি সেলিম, এই টাইপের লোকজন যদি পার্লামেন্টের মেম্বার, ওরাই তো পার্লামেন্টের চেয়ারম্যান হবে কমিটির। সেই লোককে এখন কি বিএনপি জামাত প্রমোট করছে না? আসছি একটু, আমাকে একটু বলতে দেন। এখন আপনি যখন যদি সুসরকার গঠন করতে পারবেন, তখন সেই সুসরকার না আপনাকে সুশাসন দেবে। এখন গোড়ায় যান, গোড়াটা হচ্ছে রাজনীতিতে কি ভালো রাজনীতি আছে কিনা। তো ভালো রাজনীতি না হলে ভালো সংসদ হবে না। রিপন ভাই, আপনি একটু যদি স্পষ্ট করে বলতেন, ভালো রাজনীতি কে তৈরি করবে? ভালো রাজনীতি বলতে ডক্টর ইউনূস করে দিয়ে আসবে, বিএনপি রাজনীতি সে করে দিবে? ভালো রাজনীতি বলতে বুঝাই যেই দলটি যারা সরকারে যাওয়ার চিন্তা করে, তারা যদি মনে করে যে আমি জনগণের কাছে জবাবদিহি করতে হবে আমাকে, অর্থাৎ জনগণ আমাকে অ্যাকাউন্টেবল করবে, জনগণকে ওই জায়গায় নিতে হবে। ওই যে শুরুতে বলছেন পিপলস রিপাবলিকটা যে জনগণের, এই জায়গাটা তো যেতে হবে। তো সেজন্য আমি যেটা আপনার বলছেন, আমাদের দল আমরা কি বলেছি, আমরা পর্যায়ক্রমে 31টা মানে পয়েন্টস আমরা বলেছি রিফর্মের ব্যাপারে। সেটা আমরা জানি, সেটি আপনি জানেন তো বটে। এর আগে এই যখন আমরা 2 বছর 3 বছর আগে যখন আমরা রিফর্মসের কথা বললাম, তখন কি কেউ রিফর্মসের দরকার এই কথাটি কি কেউ তুলেছিল? না, ইট ওয়াজ আওয়ার পার্টি, এটা আমাদের পার্টি। আমরা বলেছিলাম যে এই খাতগুলোতে রিফর্মস হওয়া দরকার। এখন উনি রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, উনি যদি বলেন যে আপনাদের 31 দফার মধ্যে এই দফাটার একটু কারেকশন হওয়া উচিত, অথবা এটার মধ্যে আরো 10টা দফা আনা উচিত, আমরা তো সেই ডোরটা ওপেন রেখেছি না। কিন্তু সেটা কি ক্ষমতা যাওয়ার পরে করতে হবে, এখন কিছু করা যায় না? যেটি বলেছে আশরাফ ভাই, যে আপনি একটি পয়েন্ট বলতে পারবেন যে সংস্কার করেছেন আপনারা বিএনপি গত 7 মাসে? আমি যদি আপনাকে বলি না, আমি হ্যাঁ, সংস্কার তো মেইনলি প্রাতিষ্ঠানিক যে সংস্কার, সেই প্রাতিষ্ঠানিক সংস্কার তো আপনাকে ক্ষমতা যেই করতে হবে। আপনি অপোজিশনে থেকে অথবা একটা পলিটিক্যাল পার্টি অ্যাজ এন ইনস্টিটিউশন, একটা পলিটিক্যাল পার্টি ইনস্টিটিউশন হিসেবে আপনি নিজেদের মধ্যে ডেমোক্রেসির চর্চা করেন কিনা। যেমন আমি যদি বলি, আমি আপনাকে একটা উদাহরণ জানতে চাচ্ছেন তো, মাই পার্টি অ্যাসাইন্ড মি, আমাকে একটা ডিভিশনে পার্টি পুনর্গঠনের দায়িত্ব দিয়েছে, একটা বিভাগে। সেখানে আমরা কি করছি, আমাদের পার্টির তৃণমূল পর্যায়ে একেবারে ভোট, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার গণতন্ত্রের ভোট নেওয়ার দরকার নাই। ইউ কাম টু ফরিদপুর ডিভিশন,
ওখানে কিভাবে ভোট হচ্ছে, কিভাবে নেতৃত্ব নির্বাচন হচ্ছে। এটা কিন্তু সাংগঠনিক বর্ণনা, এটা কিন্তু সংস্কৃতির পরিবর্তন না, সেটাই কিন্তু বিষয়। হ্যাঁ, সেটা রাজনীতির চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। রিপন ভাই যেটা বলছে এটা সাংগঠনিক। হ্যাঁ, অবশ্যই সাংগঠনিক। এবং সেখানে কিন্তু দেখেন যারা অপকর্মের সাথে যুক্ত, যারা টেন্টেড ইমেজের লোকজন, তারা আমাদের নেতৃত্বের কাঠামো তো আমি যে দায়িত্বপ্রাপ্ত যে বিভাগ সেখানে আমরা আনতে দিচ্ছি না। আমরা ভোটের আগে ডিবেট করাচ্ছি। আমি বলেছিলাম যে অত দূরে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়া দরকার নেই। যেমন আমি একটু বলি, এই রাজনৈতিক দলগুলোর অর্থের উৎস কি, এটি হচ্ছে একটি কালচারাল ডিসকাশন। আপনি দেখুন পৃথিবীর সব রাজনৈতিক দল ডোনেশনে চলে, সেটি প্রকাশ্য হলেই বা আপনার সমস্যা, কোনো সমস্যা নেই। তখন কিন্তু আর কানাঘুষা হয় না যে কোন কালপ্রিট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ থেকে আপনি কত টাকা নিয়েছেন, বসুন্ধরা দিল কিনা কোন বলেন, বসুন্ধরা অথবা সামিট বা বেক্সিমকো দিল কিনা। না, উই ডোন্ট রিসিভ এনি মানি ফ্রম বসুন্ধরা অনলাইন। কিন্তু আমরা কিন্তু বিএনপি বা বড় দল বা জামাতে ইসলামী বা নাগরিক পার্টির অর্থনীতির উৎস সম্পর্কে একদমই অবগত না। তাদের ভয়টি কোথায়? তাদের এটি কেন আন্ডারহ্যান্ড ডিল করতে হয়? আমি একটু আন্ডারহ্যান্ড ডিল করে আমি বলি, আমাদের একটা ওপেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্ট্রেট বুক। সেটা তো ওপেনে যেটা আছে, ওপেনের বাইরেও কিন্তু আরো অনেক বেশি আছে। এটি কিন্তু রিয়ালিটির সাথে মেলে না। যদি আমি আমরা করি, আমি যদি মাসুদ ভাইকে জিজ্ঞেস করি, জামাত এই রোজায় যতগুলো ইফতার করলো আমরা যে গণমাধ্যমে দেখলাম, এর কি অর্থের উৎস বা কোত্থেকে এসে দেওয়া সম্ভব? আপনারা বলেন যে আপনাদের জনশক্তি বা আপনাদের নেতাকর্মীরা দিয়েছে। অর্থের উৎসের ব্যাপারে আমি তো ছাত্র শিবির থেকেই আসছি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত কাজ করার সুযোগ আমার হয়েছে। এই প্রশ্নের জবাব তখন থেকে আমরা দিয়ে আসছি যে একেবারে ওপেন, এটা আমাদের সাংগঠনিক যে পদ্ধতি, সংগঠন পদ্ধতি বা আমাদের যে গঠনতন্ত্র, সেখানে পরিষ্কার করে 4টা কথা লেখা আছে। নাম্বার 1 হচ্ছে আমাদের নিজস্ব জনশক্তি। এটা বাংলাদেশে আর বিকল্প কোনো সংগঠন কেউ বলতে পারবে না যে নিজেরা সংগঠনে টাকা দিয়ে তারা সংগঠন করে। আমাদের কিন্তু একদম সমর্থক পর্যন্ত তাকে মান্থলি একটা এখানে ডোনেট করতে হয়। আমাদের 5% নির্ধারণ করা আছে যে আমাকে 5% সংগঠনের, এটা সংগঠনের, এটা আমাদের। কিন্তু মাসুদ ভাই এই টাকা দিয়ে এত খরচ চালানো সম্ভব না কোনোভাবে। আপনি হিসাবটা যদি আমাদের সাথে নেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখন কোটির উপরে ম্যান পাওয়ার। তো এই কোটির উপর ম্যান পাওয়ার যদি তার 5% একটা অংশ দেয়, 10% দেয়, কেউ কেউ তার চেয়ে বেশি দেয়। এরপরে এর বাইরে আমাদের আর একটাই আছে যে আমাদের প্রকাশনা, একটা বড় প্রকাশনা। আপনি জানেন যে আমাদের প্রচুর বই বিক্রি হয় আমাদের জনশক্তিকে বই পড়তে আমরা উদ্বুদ্ধ করি, এবং বই না পড়ে একটা সিলেবাস শেষ না করে কেউ এই পর্যন্ত আসতে পারে না। সেখানে আমাদের প্রতি বছর প্রকাশনার একটা বড় অংশ এখান থেকে আমাদের লভ্যাংশ, যেটা এইখানে ব্যয় হয়। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের এখানে যারা সুদী শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ স্টুডেন্ট লাইফ শেষ করেন, ব্যবসায় চলে যান, দেশে যেটা বলা হয় জামাত সম্পর্কে যে বাইরের একটা বিরাট ডোনেশন আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের অন্তত লাখো ম্যান পাওয়ার আছে যারা দেশের বাইরে বিভিন্ন পৃথিবীতে ছড়িয়ে ছিটে আছেন। তারা মনের থেকে বলেন যে আমি যেহেতু ওখানে সময় দিতে পারি না, শ্রম দিতে পারি না, আমার রেখে আসা প্রিয় বাংলাদেশ, প্রিয় সংগঠনের জন্য আমি ঠিক আছে কভার করব। এর সঙ্গে একটু বিষয় জানতে চাই, যেটি আশরাফ ভাই বলতে চেয়েছেন যে জামাতকে একটি বলতে পারবেন যেটি আপনারা সংস্কার করেছেন গত 7 মাসে? জামাত তো সংস্কার প্রস্তাবনা দিয়েছে, আমরা সংস্কার সবাই দিয়েছে। না দিয়েছে, তো সেই জায়গাটা তো আমি বলছি কি, আমিও তো ওইটাই বলছি যে সংস্কার তো হয় নাই। না, আমি কিন্তু সরকার বা কোনো সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাব দেওয়ার কথাটি লিখিত কোনো বিষয় নেই, ওটি বলছি না। আমি বলছি যে দলের সংস্কার বা দলের রাজনীতির চরিত্রের সংস্কার বা নেতৃত্বের সংস্কার নিয়ে এই বড় দুটি সংগঠন গত 7 মাসে কি করেছে আমরাও দেখি। আমি 3টা কথা বলি একটু, আশরাফ ভাই, এটা জবাবের জন্য না, আমি এটা বলবো এমনিতেই। সেটা হচ্ছে নাম্বার 1, আমরা বলছি যে ইতিবাচক কাজের প্রতিযোগিতা। দেখেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো, আহত পঙ্গুত্ব বরণকারীদের পাশে দাঁড়ানো, তারপরে যখন যেখানে একটা দুর্ঘটনা ঘটছে, ক্রান্তিকাল হচ্ছে, ক্রাইসিস হচ্ছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কালচারের জায়গা থেকে আমরা সবাই সব বিএনপি করছে, না ডেভেলপ করছি। এবং সেটা বলতে হবে, আমি ক্রেডিট নিচ্ছি না, আমি মনে করি যে আমাদের দেখাদেখি তারা করছেন তা না, বাট জামাত ইসলামী এই প্র্যাকটিসটা আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক কালচার অংশ হিসেবে। নাম্বার 2 হচ্ছে যে পরিবারতন্ত্রের কথা বলা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আগাগোড়াই পরিবারতন্ত্রের থেকে আমরা মুক্ত। নাম্বার 3 হচ্ছে যে আমরা অনেক আসলে দেখি যারা আপনাদের কেন্দ্রীয় নেতাদের ছেলেরা সেখানে হয়তো আমাদের কোনো নেতা না, কিন্তু তাদেরকে তারা মনোনয়ন দিচ্ছেন। এটাই তো পরিবারতন্ত্রই। হ্যাঁ, এটা পরিবারতন্ত্র কেন? কাকে দিচ্ছে আমরা? নেতারা মানে হচ্ছে সে তো ওখান থেকে মাঠ থেকে তুলে আসা মানুষ। শহীদদেরকে সহযোগিতা করা বা পরিবারতন্ত্র কিন্তু এটার উত্তর না। আমি আপনাকে বলি, স্থানীয় পর্যায়ে যদি আপনি দেখেন যে আওয়ামী লীগের কোনো নেতাকে বাঁচাতে জামাত এগিয়ে গেছে বা বিএনপি এগিয়ে গেছে, আপনি রাজনীতির চরিত্রটি টের পেয়ে যাবেন। এরকম গত 7 মাস
মাসে আমরা ভুরি ভুরি উদাহরণ দেখলাম। সেটি হচ্ছে রাজনীতির চরিত্র। জামাতের ক্ষেত্রে দেখি, আমি আপনাকে বলি, দেখেছি। যেহেতু এই দুটি দল নির্বাচনী রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, কাজেই তারা মাঠে যে আওয়ামী লীগরা পালিয়ে গেছে, এখন তাদের পলাতকদের সম্পত্তি, পলাতকদের প্রভাব প্রতিপত্তির শেয়ার নিতে চাচ্ছে। এটি হচ্ছে রাজনীতির চরিত্র। আমি যে 3টা পয়েন্টের 2টা পয়েন্ট, আমি আপনার পয়েন্টটি তিনটি শুনবো, তবে দর্শক তার আগে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা ছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনি 3টি বিষয় বলতে চেয়েছিলেন, একদম আমরা আরেকবার আপনার কাছে আসবো, ছোট করে বলবেন। একটা হচ্ছে যে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার কথা যেটা বলেছি, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি এই প্রসঙ্গটাকে এখনো পর্যন্ত বলার চেষ্টা করছেন, এবং সেটা কিন্তু তৃণমূল পর্যন্ত ধারণ করছি, যে মানবিকতার একটা চিত্র যেন আমরা তুলে দেবো। নাম্বার 2 হচ্ছে পরস্পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সহনশীল মনোভাব, বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ যেন অন্তত পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে। বিএনপির প্রতি আপনাদের কি সহনশীল মনোভাব আছে? আমরা তো সহনশীলতা রেখেই কথা বলার চেষ্টা করছি। আমি ওই জায়গাটা বলেছি যে জাতীয় নেতৃবৃন্দ যখন বলেন যে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক ভাবে আমরা একটা জাতীয় সরকার, জাতীয় ঐক্য, কিন্তু আমরা আবার যখন দেখি যে এই জাতীয় নেতার পাশাপাশি যারা কেন্দ্রীয় নেতার পাশাপাশি যারা অন্য নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু ঠিক এই জিনিসটাকে ধারণ করছেন না। ওই জায়গাটা একটু গ্যাপ হয়ে যায়। সেখানে জামাত ইসলামী মনে করে যে, এবং এটা কালচারটা আমরা চেষ্টা করতেছি, আপনি খেয়াল করবেন যে আমাদের আমিরে জামাত বা পরবর্তী আরও যারা কথা বলেন, আমরা হয়তো নিচের লেভেলে কথা বলার কারণে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা আমরা সংস্কৃতির জায়গাটা চেঞ্জ করার জন্য আমরা পাইওনিয়ার হিসাবে চেষ্টা করতেছি। থার্ড, আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো জনগণকে আমরা এটা বুঝাবার চেষ্টা করছি, এবং রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি যে দেশকে জনগণের মালিকানা দিতে হবে। এখন দেখেন, আমি নির্বাচনী হয় নাই, আমরা প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে ফেলতেছি, নির্বাচনী হয় নাই, রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে ফেলতেছি, নির্বাচনী হয় নাই, 10 বছর পরে কি হবে সেটা বলে দিচ্ছে। এইটা তো আমি বলতে পারি না, তা আমি তো প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে ফেলতেছি। তো সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী তো এই কালচারগুলো চেঞ্জ কিন্তু করতে পেরেছে। পরিবর্তনে কিন্তু আমাদের ঐক্যমত, আমি বারবার বলেছি, এর আগে আপনাদের টকশোতে বলেছি, সেখানে রাজনৈতিক দলগুলোকে বসার উদ্যোগ এই অন্তর্বর্তী সরকার নিতে হবে, যেটা এখনো করা হয়নি। জি, ফিরবো। আসলে একটু জানতে চাই, রাজনৈতিক দলগুলোর চাপে যদি ইউনূস সরকার একটি যেন তেন নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়, আমি যদি বলছি রাজনৈতিক দলগুলোর প্রেসারে পড়ে, তাহলে তিনি যে কমিটমেন্ট করে এসেছিলেন, এই চেয়ারে বসেছিলেন, কিংবা সেনাপ্রধান সেই 5ই আগস্ট যে ভাষণ দিয়েছিলেন, জনগণের সব তিনি দায়িত্ব নিয়েছিলেন, সেটি জনগণের সঙ্গে একটি তখন প্রতারণা হবে কিনা? ব্যাপক প্রতারণা করা হবে, এবং যারা শহীদ হয়েছেন তাদের সাথে বেইমানি করা হবে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে আপনার মাঝপথে ফেলে রাজনৈতিক দলগুলো তাদের আখেরটা গুছিয়ে ফেলতে পারবেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। দেখুন, একটি অন্তর্বর্তী সরকারের সাধ্য কিন্তু সীমিত। কাজেই আপনার রাজনৈতিক দলগুলো যদি তাকে সহযোগিতা না করে, এবং তারা যদি সংস্কারে সহযোগিতা না করে, এবং তাতে করে যদি তাদের আত্মশুদ্ধির একটি সুযোগও তারা কাজে না লাগায়, এটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমি আপনাকে বলি, রাজনীতির চরিত্র কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষ ঠিকই জানে। দেখুন, রাজনৈতিক দলগুলো কনভেনশনাল রাজনীতি করছে। ভোটের বাক্সে কনভেনশনাল রাজনীতি ভোট নাও আনতে পারে। এই সারপ্রাইজের জন্য আপনি অপেক্ষা করবেন যেদিন ভোট হয়। তারা কিন্তু বলেছে আজকে না, জুন হোক, ডিসেম্বর হোক, বা আগামী অক্টোবর নভেম্বর হোক, তারা কি রাজনীতি নিয়ে বাজারে আসছে তাদেরকে কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাই। তাদেরকে উপজেলা পর্যায়ে দেখতে পাই, প্রতিষ্ঠান দখলের সময় দেখতে পাই, চাঁদাবাজির সময় দেখতে পাই, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানোর সময় দেখতে পাই। রাজনীতির চরিত্রটি কি? কেন্দ্রীয় নেতৃত্ব, একেবারে সুপ্রিম লিডাররা অনেক ভালো কথা বলতেই পারেন, কিন্তু সেটি ডেলিভার্ড হচ্ছে আমার কাছে একজন কর্মীর মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, নির্বাচন যখন হবে আপনি কাদেরকে প্রার্থী করছেন, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন গুণগত মানে কোনো পার্থক্য তারা তৈরি করতে পারছেন কিনা, নাকি 15-16 বছর যারা বিভিন্নভাবে পালিয়েছিলেন, লুকিয়েছিলেন, অপরাধের সাথে সুযোগ পাননি বলে অংশ নিতে পারেননি, তারাই আবার যদি নেতৃত্বে আসে তাহলে কিন্তু আপনি দেখবেন। আর তৃতীয় হচ্ছে, তারা যদি কোনোভাবে সরকারে যেতে পারেন, তাহলে তাদের চেহারাটা যে কোথায় যায় এটি কিন্তু অতীতে আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি। ওই একই মানুষ যিনি নির্যাতিত যখন ছিলেন একরকম কথা বলেছেন, সরকারে গিয়ে তার কথা কমপ্লিটলি ভিন্ন হয়ে গেছে। কাজে এই যে একটা বড় পরীক্ষা, আমার মনে হয় মানুষ কিন্তু ঠিকই নোট নিচ্ছে, এবং মানুষ যেদিন আবার ঘুরে দাঁড়াবে, পরিবর্তনের প্রত্যাশা করবে, সেই পরিবর্তনের চেহারা 5ই আগস্টের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আপনারা কি নোট নিচ্ছেন? মানুষ কিন্তু নোট নিয়ে নিচ্ছে, বলেছেন আশরাফ ভাই। নিঃসন্দেহে নোট নিচ্ছি না, এবং এটা আমরা
প্রতিনিয়তটা আমরা আমাদের কর্মীদেরকে মনেও করিয়ে দিই। আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি কিন্তু, সেটা কি প্রান্তিক পর্যায়ে যায় না? আমি বলছি আপনাকে, উনি কিন্তু খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে 5ই আগস্টের পরের রাজনীতি এবং 5ই আগস্টের আগের রাজনীতি কিন্তু এক জায়গায় নয়। তিনি কিন্তু বলেছেন যে না, মানুষের, তিনি বলেছেন এটা আমরাও জানি, আমার কথাটা আমরা শেষ প্রান্তিক কর- পর্যায়ে কথা আমি জানতে তো- যাচ্ছি। আমার কথাটা আপনি তো বলতে দিচ্ছেন না। আপনি প্রতিটা মানে 4টি শব্দের পরে যদি আপনি জি, জি। ঢোকেন তাহলে আমি আর আমি বলতে শেষের দিকে পারবো আছি, না। জি। তাই না? সেটা হচ্ছে যে আপনার, এটা আমাদের পার্টির মেসেজ এবং আমরা খুব সিরিয়াসলি মনে করি, আমরা কনসিডারেশন নিয়েছি যে টোটাল প্রেক্ষাপটটা, মানুষের মনোজগৎটা বদলে গেছে। মানুষের মনোজগৎটা বদলে গেলেই তো এভাবে দল মত নির্বিশেষে এখানে বিএনপির অ্যাক্টিভিস্ট বা জামাতে অ্যাক্টিভিস্ট বা লেফটদের অ্যাক্টিভিস্ট তারাই কি শুধুমাত্র লড়াই করেছে? না, আপনি যদি শহীদের তালিকাগুলো যদি দেখেন, আমি তো পার্সোনালি বেশ কিছু হসপিটাল আমি পার্সোনালি এবং দলীয়ভাবেই আমি ভিজিট করেছি। সেখানে যারা পঙ্গুত্ব বরণ করছেন, যাদের চোখ গিয়েছে, যারা আহত হয়ে আছেন, মেনি অফ দেম দে আর নট স্টুডেন্টস, তারা স্টুডেন্টও না। এই যে সাধারণ মানুষ যে আপনার মানে আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, কার দু চোখ আমি চলে গেল, তাই না? এই মানুষগুলোর জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল, তো সুতরাং সেইটাকে আপনার ফুলফিল করতে আমি ওনার সাথে ভেরি মাচ একমত। আমরা যদি এই জন আকাঙ্ক্ষাকে যদি রাজনৈতিক দলগুলো বা ভবিষ্যতে যারা সরকারের ক্ষমতা আসবেন তারা যদি তার ব্যত্যয় ঘটান, নিঃসন্দেহে আওয়ামী লীগের কপালে যে দুর্গতি ছিল সেই দুর্গতির 4 গুণ ফেরত আসবে। এটা আমি উনি তো বলছেন বেশি আসবে, আমি জি, জি। গুণটা বাড়াই দিলাম, 4 গুণ আসবে, এতে কোনো একদম, একদম শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাকে বলি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনাকেও একটা কথা, যেটা প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে দিলাম, প্রধানমন্ত্রী আগামীতে সরকারকে গঠন করবে, দলকে কে নেতৃত্ব দেবে এটা জানাতে হবে। যখন আমরা 18 সালে নির্বাচন করলাম জি, আমরা শেষ করব। জামাত সহ, তখন কিন্তু আমাদেরকে বারবার জিজ্ঞেস করতো যে আপনাদের পার্লামেন্টের লিডার কে হবে, হুইল বি ইয়োর প্রাইম মিনিস্টার। সুতরাং নেক্সট কে প্রাইম মিনিস্টার হবেন এটা জানাতে হবে। একদম নিশ্চয়ই জানাতে হবে। এবং আমাদের প্রাইম মিনিস্টার রাজনীতির জন্য দরকার আছে। আপনারা কি আপনার মাধ্যমে জানিয়ে মানুষের দিলাম। যে মনের কথাগুলো এগুলো নোট নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা গতানুগতিকভাবে এগিয়ে যাচ্ছেন? 30 সেকেন্ডে আমি শেষ করব। মানুষের এই পালসটা কিন্তু বুঝেই জামাত ইসলামী কাজ করে বলেই তো জামাত ইসলামী এত নির্যাতন নিপীড়নের পরেও আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে এবং একদিনে 250 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করার পরও কিন্তু যেখানে জামাত ইসলামী শেষ হয়ে যাওয়ার কথা, এই মানুষের পারসেপশনটাকে আমরা ধারণ করে বলছি যে আমরা জনগণকে রাষ্ট্রের মালিকানা দিব, আমরা শাসকের জায়গায় যাব না, আমরা সেবকের জায়গায় যেতে চাই। এবং সেটা আমরা বলছি, আমাদের আমিরে জামাত দুটো কথা বলেন, আমরা এমন কথা বলবো না যেটা করব না, আমরা যেটা করব আমরা সেটা বলবো। সেই প্র্যাকটিসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেটা জনগণ চায়। জি, একদমই নিশ্চয়ই সেটি আপনারা করবেন। আপনারা তিনজনকে সকলে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়ে দর্শক আমরা কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু একটি বিষয়ে একমত সবাই, সেটি হলো আগামীর রাজনীতি যে আগের মতো চলবে না সেটি তারা সকলেই মানছেন, তবে নিজেরা কতটুকু পরিপালন করছেন তা নিয়ে আশরাফ ভাই বেশ শঙ্কা বা সন্দেহ প্রকাশ করেছে। তবে আমরা প্রত্যাশা করব 1971 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা পরিপূর্ণ করবার জন্য আগামীতে সবগুলো রাজনৈতিক দল এক হয়ে বাংলাদেশ গড়বে, সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।